সো হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? তোমাদের খুব এখন টেনশন রয়েছে জানি যে সামনে তোমাদের এইচএস পরীক্ষা। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে এবিটি যে সলিউশন পেপার কেমিক্যাল কাইনেটিক্স এর উপর বানাতে, তাই তোমাদের রিকোয়েস্টে আজ আমি এবিটি সলিউশন তড়িৎ রসায়নের উপর যা যা কোশ্চেন আছে সব আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করে দিচ্ছি। আর তোমার ইলেকট্রোকেমিস্ট্রির ওপর একটা এবিটিএস সলিউশন দেওয়া রয়েছে, বা ইলেকট্রোকেমিস্ট্রির ওপর একটা ওয়ান শট ভিডিও রয়েছে, কেমিক্যাল কাইনেটিক্সের উপর ওয়ান শট ভিডিও রয়েছে। তোমরা ভিডিওটা দেখো, তোমাদের হেল্প আশা করি ওখান থেকেই হয়ে যাবে, ওখান থেকেই কমন আসবে পরীক্ষায় কোশ্চেনগুলো। তোমরা ওটা দেখো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের শেয়ার করো যাতে বন্ধুরাও ভালো নাম্বার পায়। চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন বলা রয়েছে যে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবকের মান T1 কে উষ্ণতায় K1 আর T2 কেলভিন উষ্ণতায় K2, T2 গ্রেটার দেন T1, এক্ষেত্রে হলো K2 বাই K1। এটা আর কিছু না, এটা সিম্পল আরহেনিয়াস ইকুয়েশন। আমি তোমাদের আরহেনিয়াস ইকুয়েশন ভালো করে কেমিক্যাল কাইনেটিক্স মানুষের ভিডিওতে বলে রেখেছি, ওখানে দেখে নিও। আরহেনিয়াস ইকুয়েশনটা কি ছিল আমাদের দেখো। আমার আরহেনিয়াস ইকুয়েশন ছিল আমাদের যে লগ K2 বাই K1 সমান হচ্ছে A বাই R 1 বাই T1 মাইনাস 1 বাই T2। এবার তোমার এক্ষেত্রে কি কি দেওয়া রয়েছে দেখো, কোন মানে T1 T2 সব দেওয়া রয়েছে। তাহলে এই এর মান পেয়ে গেলে এটাকে, তাহলে আমি এটা কিসের ইকুয়েশন? আরহেনিয়াস ইকুয়েশন। তাহলে তাহলে বোঝা গেল যে কোনো রাসায়নিক বিক্রিয়া যদি তোমার হচ্ছে লগ K2 বাই K1 এর মান দেওয়া থাকে বা T1 T2 মান দেওয়া থাকে, সেখান থেকে আমি অনেকগুলো জিনিস এখান থেকে ক্যালকুলেট করতে পারি। একটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, আর ক্যালকুলেট করতে পারি। এখানে আর এর মান দুটো ভাবে হয়, একটা হচ্ছে আর ক্যালোরিতেও থাকতে পারে আর জুলেও থাকতে পারে। তাহলে সেই হিসাবে আমরা মান পুট করব, ঠিক আছে। যদি ক্যালোরিতে হয় তাহলে আমরা এর মান 2 পুট করব, আর যদি জুলে হয় তাহলে এর মান 8.314 আমরা ইউজ করব, ঠিক আছে। আরও কিছু জিনিস আমি বলি, আরএনএস ইকুয়েশন থেকে আমি দুটো যে এক্সোথার্মিক এন্ডোথার্মিক রিঅ্যাকশন আমি বলতে পারি। এক্সোথার্মিকের ক্ষেত্রে কি হবে, এন্ডোথার্মিকের ক্ষেত্রে তার এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম কি হবে, আমরা এগুলো সব বলতে পারি। আচ্ছা, নেক্সট কোশ্চেনে কি বলা রয়েছে দেখো, যে প্রথম ক্রমের বিক্রিয়া কখনো শেষ হয় না। খুব ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে। এটা মনে রাখতে হবে আমাদেরকে যে প্রথম ক্রমের বিক্রিয়া কখনোই শেষ হবে না। এর পিছনে কারণ কি দেখো, কারণ প্রথম ক্রমের বিক্রিয়া বলেছে, প্রথম ক্রমের বিক্রিয়া মানে কি, যে বিক্রিয়ার হার কি হচ্ছে, একটা মাত্র বিক্রিয়কের, সাপোজ যে এর উপরই শুধুমাত্র ডিপেন্ড করে, বিক্রিয়কের ঘনত্বের মানে গাঢ়ত্বের উপর ডিপেন্ড করে। সুতরাং সেটা যদি হয় একটা মাত্র বিক্রিয়কের, তাহলে আমরা যে প্রথম ক্রমের বিক্রিয়া বা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের যে ইকুয়েশনটা আমরা জানি যে ln A সমান ln A0 মাইনাস কেটি। তাহলে এখান থেকে যদি তুমি একটু ভালো করে লক্ষ্য করো, যে দেখতে পাবে যে ln A মাইনাস ln A0 equals to minus kt, और ln A by A0 সমান মাইনাস কেটি। এখান থেকে যদি দেখো A সমান হচ্ছে A by A0, এটা সমান হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস কেটি, আর A যদি ধরো এটা যদি হয় A0 e টু দি পাওয়ার মাইনাস কেটি। আচ্ছা, এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হলো দেখো,
যে তোমার কন্ডিশনে কি দেওয়া রয়েছে যে আমার মানে শেষ হয়ে যাবে। আমি যদি ধরি যে শেষ, প্রথম ক্রমের বিক্রিয়া শেষ হয়ে যাবে, যদি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন শেষ হয় তাহলে কি হবে? শেষ হলে তাহলে আমার যে রিঅ্যাকশানের কিছু তাহলে আর কিছু থাকবে না, মানে টি সময় পর যেটা থাকতো এটা কিছু থাকবে, তাহলে এটা জিরো হয়ে যাবে। তাহলে মানে যেটা বলতে চাইছে যে জিরো ইকুয়ালস টু A0 e⁻ KT। এখন দেখো A0 তো ইনিশিয়াল কনস্ট্যান্ট, সে তো কখনোই জিরো না, তাহলে A0 নট ইকুয়ালস টু জিরো, তাহলে এটা এই পার্টটা পুরোটা জিরো হবে। তাহলে এটা যদি জিরো হয় e⁻ KT ইকুয়ালস টু জিরো হয়, তাহলে এর মানে কি? এর মানে হচ্ছে তাহলে তখনই হবে যদি t ইকুয়ালস টু ইনফাইনাইট হয়। বোঝা গেল? তাহলে এখান থেকে কি বোঝা হলো যে প্রথম ক্রমের বিক্রিয়া শেষ হতে অসীম সময় লাগবে। বোঝা গেল? অসীম সময় লাগবে বা কখনো শেষ হবে না। তাহলে বোঝালো, খুব ইম্পর্টেন্ট কথা এটা, ঠিক আছে? বারবার পরীক্ষায় আসে, ঠিক আছে? এর MCQ আসে, এখান থেকে ট্রু ফলস আসে, বিভিন্ন পরীক্ষায় আসে, এটা কখনো এটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট, আচ্ছা, বলেছে একটি প্রথম ক্রমের বিক্রিয়ার অর্ধায়ু বলে দেওয়া রয়েছে 40 মিনিট। বিক্রিয়কের গাঢ়ত্ব দ্বিগুণ করলে 70% সম্পূর্ণ করতে কত সময় লাগবে? ভেরি ইজি কোশ্চেন। কি বলা রয়েছে? যে অর্ধায়ু বলা রয়েছে। তাহলে অর্ধায়ু আনসারে আমি কি করছি যে তাহলে আমি এখান থেকে কি পেয়ে যাবো? আমরা কি জানি? ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, ফার্স্ট অর্ডার প্রথম ক্রমের বিক্রিয়া। তাহলে প্রথম ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে টি হাফ সমান আমরা জানি 0.693 ডিভাইডেড বাই কে। এবার দেখো টি হাফ দেওয়ার জন্য আমি তাহলে কেটা ক্যালকুলেশন করে নিই। কে সমান হচ্ছে আমার 0.693 ডিভাইডেড বাই টি হাফ। 0.693 ডিভাইড বাই টি হাফ কত দেওয়া রয়েছে? 40 মিনিট। তাহলে 40। এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করো যে তোমাকে কি হচ্ছে 70% সম্পূর্ণ কত সময় কত লাগে বলেছে। তাহলে আমরা যেটা জানি যে টি ইকুয়ালস টু 2.303 ডিভাইড বাই কে লগ 100 মাইনাস 100 মাইনাস এক্সটা কত আছে? 75। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব, সব মান পুট করে দেবে 303, এর মান বসিয়ে দেবে 0.693 ডিভাইডেড বাই 40, এখানে আছে লগ 100 ডিভাইড বাই 25, এটা 4 হয়ে যাবে। তাহলে আমার যেটা আসবে 2.303 ইন্টু 40 ডিভাইড বাই 0.693 ইন্টু লগ 4, এটাই হচ্ছে আনসার। তোমরা একটু সলিউশন করে নিও ক্যালকুলেটারে বের করে। বোঝা গেল? তাহলে কত সময় লাগবে, এটাই হচ্ছে আনসার। তাহলে এখানটা এই ধরনের প্রচুর মানে পরীক্ষাতে আসে এই ধরনের কোশ্চেন। তাহলে এই কিছু কারণে টি হাফ দেওয়া থাকলে আমাকে কে এর মানটা বের করে নিতে হবে। কে এর মান যদি আমি পেয়ে যাই তাহলে টি এর ফর্মুলা 2.303 ডিভাইডেড বাই কে লগ এ বাই এ মাইনাস এক্স থেকে এটা আমরা ক্যালকুলেশন করে নিতে পারবো। নেক্সট, আচ্ছা, এটা আমার ওয়ান শট ভিডিওতে বলা রয়েছে যে বিক্রিয়ার ক্রম ও আণবিকতা, তবুও আমি একবার বলে দিই তোমাদের যে কি এক মিনিট কি ডিফারেন্সটা রয়েছে। যে বিক্রিয়ার ক্রম আর হচ্ছে আমি খুব শর্টে বলে দিচ্ছি, এটা ব্রডলি ভাবে আমার হচ্ছে ওয়ান শট ভিডিওতে। আচ্ছা, একটা জিনিস আমি তোমাকে বলি যে বিক্রিয়ার ক্রম কিন্তু হচ্ছে এক্সপেরিমেন্টাল, মানে আমি ল্যাবে পরীক্ষা করে এটা আমি পেয়েছি। আর এটা কিন্তু আণবিকতা হচ্ছে থিওরিটিক্যাল, ঠিক আছে? থিওরিটিক্যাল। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট হচ্ছে তোমার বিক্রিয়ার ক্রম 0 হতে পারে,
পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, ফ্র্যাকশন হতে পারে, বুঝা গেল? সব ধরনের ভ্যালু হতে পারে। কিন্তু মানে আণবিকতা সবসময় হচ্ছে 1, 2, 3 হবে, 3-এর বেশি আর হবে না। কিন্তু কারণ কি 3-এর বেশি? আণবিকতা কাকে বলে? আণবিকতা হলো কি যে একই বিন্দুতে কতগুলো অণু সংঘর্ষ করে নতুন প্রোডাক্ট উৎপন্ন করে। বোঝা গেল? এবার দেখো এই যে এখানে দুটো কন্ডিশনের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে তোমার থ্রেশহোল্ড ভ্যালু আর একটা হচ্ছে তোমার ওরিয়েন্টেশনের উপর। তোমার একসাথে থ্রেশহোল্ড ভ্যালু হয়তো 3-4টে মলিকুল পেয়ে যেতে পারে, কিন্তু একসাথে 3টে মলিকুল বা 3-এর বেশি মলিকুল একই ওরিয়েন্টেশনে আসা, একই অভিমুখে আসা অসম্ভব ব্যাপার। যার জন্যই 3-এর বেশি কখনোই আণবিকতা হয় না। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে ক্রম ইকুয়ালস টু কোএফিসিয়েন্ট। কোএফিসিয়েন্ট তখনই হবে যদি রিঅ্যাকশনটা মানে সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন হয়, সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন বা এলিমেন্টারি রিঅ্যাকশন বা আরডিএকশন মানে আরডিএসএল। বোঝা গেল? প্রেডিটারমিনিং স্টেপ যদি হয় তবেই একমাত্র কোএফিসিয়েন্ট আর ক্রম এক হবে। আর এদিকে 3 নম্বর হচ্ছে মানে আণবিকতা অলওয়েজ কোএফিসিয়েন্টের সমান। আণবিকতা ইকুয়ালস টু কোএফিসিয়েন্ট। বুঝা গেল? আর 4 নম্বরে কি হচ্ছে কমপ্লেক্স রিঅ্যাকশনের ক্ষেত্রে, মানে কমপ্লেক্স রিঅ্যাকশন কিরকম ধরনের? এ থেকে বি হলো, বি থেকে সি হলো, সি থেকে ডি হলো। যদি মেকানিজম জানা থাকে তাহলে ক্রম নির্ণয় পসিবল, বোঝা গেল? সম্ভব। কিন্তু তোমার এই ক্ষেত্রে আবার কমপ্লেক্স রিঅ্যাকশনের ক্ষেত্রে তোমার আণবিকতা বের করা যায় না, সম্ভব নয়, অসম্ভব। সমান, বোঝা গেল? তাহলে 4টে পয়েন্ট তোমার বিক্রিয়ার ক্রমের আর আণবিকতার ডিফারেন্স, একটা এক্সপেরিমেন্টাল থিওরিটিক্যাল, একটা 0 পজিটিভ 1 2 3 হতে পারে, কোফিসিয়েন্টের সমান হয় কখন কোন কোন ক্ষেত্রে, আণবিকতা সবসময় কোফিসিয়েন্ট হয়, আর কমপ্লেক্স রিঅ্যাকশনের ক্ষেত্রে ক্রম বের করে যায় কিন্তু আণবিকতা বের করা যায় না। হ্যাঁ, পাওয়া যাবে সেটা যদি আরডিএস এর হয়, শুধুমাত্র একটা রেডিটারমিনিং স্টেপ যদি পুরো কমপ্লেক্স রিঅ্যাকশনে জানা যায় তাও সেটা পাওয়া যাবে। আচ্ছা, নেক্সট সমস্যা কি বলেছে, যে বলেছে Cl2 প্লাস 2i মাইনাস কি করেছে 2Cl মাইনাস আর I2 তৈরি করেছে। বিক্রিয়ায় 5 মিনিট পর I মাইনাসের আয়নের গাঢ়ত্ব এটা বলে দেওয়া রয়েছে, এটা থেকে এটা হয়ে গেছে। আচ্ছা, এই সময় তাহলে কি হচ্ছে বিক্রিয়ার গাঢ়ত্বের হার নির্ণয় করতে বলে। তার আগে আমি রিঅ্যাকশনটা দেখে আমি যদি রেট লিখতে চাই, যদি আমি রেট লিখতে চাই, আমি এভারেজ গড় রেট, এভারেজ রেট যদি আমি লিখতে চাই, এভারেজকে কীভাবে লেখা হয় যে ডেল্টা Cl2 ডিভাইডেড বাই ডিটি 1/2 কোফিসিয়েন্ট এভাবে নিচে লেখা হবে ইন্টু ডেল্টা I মাইনাসের কনসেন্ট্রেশন ডিভাইড বাই ডিটি, এখানে কিছু কোফিসিয়েন্ট delta Cl minus by dt and a delta delta t, আর এখানে হচ্ছে I2
মানে ডেল্টা টি। তাহলে গড় হার তাহলে এটা আমাকে কোশ্চেনে যেটা বলা হচ্ছে 5 মিনিট, তাহলে সময় হচ্ছে ডেল্টা টি হচ্ছে 5 মিনিট, আর গাঢ়ত্বের চেঞ্জ মানে ডেল্টা আই মাইনাস হচ্ছে 0.35 থেকে আমার 0.25 হয়ে গেছে, মানে 0.5 এর চেঞ্জ আছে। তাহলে আমি যদি ডেল্টা আই মাইনাস ডিভাইডেড বাই ডেল্টা টি করি, তাহলে আমি কি পাবো 0.5 ডিভাইডেড বাই 5। তাহলে এটা হচ্ছে আমার এই পোর্শনটা। আমি যদি গড় আয়ু করতে হয়, তাহলে এই গড় রেট সমান কি হচ্ছে ডেল্টা আই মাইনাস হাফ রয়েছে ডেল্টা টি, মানে আমাকে কি করতে হচ্ছে তাহলে আর রেট হয়ে যাবে মাইনাস 0.5 to 2 into 5 equals to, তাহলে এখানে 10 হয়ে যাবে, তাহলে এটাতে কেটে গেল, তাহলে এখানে হয়ে গেল -1/20। এটাই হচ্ছে, এটাই আমাদের গড় রেট বেরিয়ে গেল। আয়োডিনের উৎপাদনের হার, মানে আয়োডিনের উৎপাদনের হার হচ্ছে এটা। তাহলে আয়োডিনের যেটা গড় রেট সেটাই, তাহলে আয়োডিনের উৎপাদন হার ডেল্টা আই টু বাই ডেল্টা টি, এটা সমান হয়ে যাচ্ছে রেট যেটা গড় রেট যেটা এটা। বুঝে গেল? আচ্ছা, নেক্সট, একটি বিক্রিয়া হার ধ্রুবকের এটা বলা হলে বিক্রিয়ার ক্রম কত। তাহলে এখান থেকে তোমরা হয়তো ভাবতে পারো যে কিভাবে করবো, এটা কিছুই দেয়া নেই। একটা ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে যে যদি আমাদের এই ধরনের ইউনিট দেয়া থাকে, তাহলে এই আমার কি রয়েছে, এটা কে এর মান যেটা দেওয়া রয়েছে হার ধ্রুবকের মান, 3 × 10⁻³ লিটার মোল ইনভার্স সেকেন্ড ইনভার্স বলা রয়েছে। এটা মানে হচ্ছে যে 3 × 10⁻³ মানে মোলের ইনভার্স আর সেকেন্ডের ইনভার্স, মানে কনসেন্ট্রেশনের ইনভার্স আর সেকেন্ডের ইনভার্স। আর আমাদের ফর্মুলা যেটা মনে রাখতে হবে যে ইউনিট অফ কে ইকুয়ালস টু m টু দি পাওয়ার, মানে কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 1 - p। তাহলে এখান থেকে তাহলে আমি এই -1, এই 1 - p এর মান -1 আর p ইকুয়ালস টু ক্রম এখানে। তাহলে দেখো যে 1 - p ইকুয়ালস টু -1 আর p ইকুয়ালস টু 2। তাহলে আমাদের এর ক্রম হচ্ছে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। বোঝা গেল? নেক্সট, শূন্য ক্রমের বিক্রিয়া মানে কিছুই না, কাকে বলে আর এর উদাহরণ। শূন্য ক্রমের বিক্রিয়া তাকেই বলবো যেটা হচ্ছে মানে বিক্রিয়ার হার বিক্রিয়কের গাঢ়ত্বের উপর, বিক্রিয়ার হার বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করে না। বোঝা গেল? নির্ভর করে না, মানে এটা যদি বলি রেট ইকুয়ালস টু কে ইন্টু এ টু দি পাওয়ার 0, রেট যেহেতু 0 মানে কে গাঢ়ত্বের উপর। বোঝা গেল? এর যদি উদাহরণ যা অনেক ভুরি উদাহরণ রয়েছে, ঠিক আছে। তার ভিতরে একটা পপুলার হচ্ছে অ্যামোনিয়া থেকে যদি হাইড্রোজেন আর এটা প্লাটিনামের প্রেজেন্সে যে রিঅ্যাকশনটা করা হয়, যে অ্যামোনিয়ার বিয়োজন, 1 নম্বর হচ্ছে অ্যামোনিয়া এর বিয়োজন, এটা হচ্ছে 0 অর্ডার রিঅ্যাকশন। এরকম 2NH3 থেকে কি হচ্ছে N2 আর হচ্ছে 3H2। বুঝা গেল? এটা একটা রয়েছে HCl এর ফরমেশনের রিঅ্যাকশনটা ইন প্রেজেন্স অফ লাইট, যে H2 প্লাস হচ্ছে Cl2 যখন প্রেজেন্স অফ লাইটে হয় HCl ফর্মুলা, এটা হচ্ছে 0 অর্ডার রিঅ্যাকশনের উদাহরণ। বুঝা গেল? নেক্সট,
আচ্ছা, এসসি 15 থেকে দেখো কি কি কোশ্চেন এসেছে, যে এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন ইজ 0% কমপ্লিটেড ইন 30 মিনিট অ্যাট 27 ডিগ্রি সেন্টিগ্রেড। দ্য সেম রিঅ্যাকশন ইজ এগেন 50% কমপ্লিটেড, মানে টি হাফ বলা রয়েছে, ইন 10 মিনিট অ্যাট টেম্পারেচার 470 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ক্যালকুলেট দ্য অ্যাক্টিভেশন এনার্জি। খুব ভালো কোশ্চেন একটা। এই ধরনের এই অ্যাক্টিভেশন এনার্জি থেকে আসে প্রতি বছর একটা করে রয়েছে। তোমরা কমেন্ট করো তোমাদের সাজেশান লাগবে কি না, ঠিক আছে? সাজেশান যদি চাই কমেন্ট করো, আমি তাহলে তোমাদেরকে একটা ডেডিকেটেড ভিডিওতে সাজেশন দিয়ে দেবো পরীক্ষার জন্য, ঠিক আছে? যাতে এই কোশ্চেনগুলো সব ইনক্লুডেড থাকবে, যাতে তোমরা ভালোভাবে প্রিপারেশনটা নিতে পারো, পরীক্ষায় ভালো নাম্বার পাও। আচ্ছা, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, প্রথমে তো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। আচ্ছা, আমাদের কি বলা রয়েছে, টি হাফ কত 30 মিনিট অ্যাট টেম্পারেচার কত 27 ডিগ্রি, মানে 27 প্লাস 273 কেলভিন টেম্পারেচার, মানে 30 মিনিট অ্যাট 300 কেলভিন, মানে আবার টি হাফ বলা রয়েছে, এটা আমি যদি 1 ধরি, এটা টেম্পারেচার 1, এটা যদি আমি 2 ধরি, তাহলে কি বলা রয়েছে 10 মিনিট অ্যাট 273 প্লাস হচ্ছে 47 বলেছে, 300 মিনিট। ওহো, তাহলে কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে কত দাঁড়াচ্ছে 320 10 মিনিট অ্যাট 320, এইটা হচ্ছে T2, বোঝা গেল? এবার দেখো আমি তো তাহলে এখান থেকে আমি যদি অ্যাক্টিভেশন এনার্জি বের করতে হয়, তাহলে অ্যাক্টিভেশন এনার্জির ফর্মুলা কি, যে লগ K2 বাই K1 সমান হচ্ছে EA বাই R 1 বাই T1 মাইনাস 1 বাই T2। এবার দেখো আমার এইটা আমার লাগবে অ্যাক্টিভেশন এনার্জি, এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে, তাহলে আমাকে কে জানতে হবে। তাহলে এখান থেকে যদি আমি কে ক্যালকুলেশন করি, তাহলে K1 সমান কি আসছে, K1 কি 0.693 ডিভাইড বাই টি হাফ 30, আর এখান থেকে K2 কি পেয়ে যাচ্ছ 0.693 ডিভাইড বাই 10। তাহলে দেখো যদি সব পুট করো, তাহলে আমি আগে এটা ইএ সমান লিখতে পারি যে লগ, আচ্ছা এক মিনিট একটু ভালো করে সলিউশন করে দিই। এখানে থাকছে লগ, যদি ধরো K2 আর K1 এর মান পুট করো তুমি, তাহলে দেখবে এটা 30/10 আসবে, আর এখান থেকে ইয়ে থাকবে আর এর মান কত হয়ে যাবে বলা রয়েছে, দেখো কোশ্চেন 8.314, আর এখান থেকে T1 কত, T1 তোমার হচ্ছে 300 না 320 গেল। তাহলে এবার মানগুলো পুট করবে, পুট করে সলিউশন নিয়ে আসবে, বোঝা গেল? ইজি, ভেরি ইজি। এখান থেকে এটা ক্যালকুলেশন করে নেবে। আচ্ছা, নেক্সট কি বলেছে, আইডেন্টিফাই দ্য অর্ডার অফ দ্য রিঅ্যাকশন রেট কনস্ট্যান্ট। এটা আমি এক্ষুনি তোমাকে বললাম যে এটা কি বলা হলো, এটা মানে কি হচ্ছে মোল ইনভার্স সেকেন্ড ইনভার্স, আর আমরা ফর্মুলা তোমাকে কি এক্ষুনি বলে দিলাম যে 1 মাইনাস পি আর সেকেন্ড টু দি পাওয়ার ইনভার্স, তাহলে 1 মাইনাস পি সমান হলো -1 আর পি সমান হচ্ছে -2, তাহলে এটা 2, এটা হচ্ছে সেকেন্ড অর্ডারের রিঅ্যাকশন, বোঝা গেল? নেক্সট, আচ্ছা, the rate constant for a reaction of zero order, মানে জিরো অর্ডার একটা রিঅ্যাকশন, A equals to, এটা বলা রয়েছে how long time will we take to initial concentration A to fall from এটা থেকে এটা, তাহলে এটা থেকে এটা আসতে কত সময় লাগবে। তো মানে জিরো অর্ডার রিঅ্যাকশন বলেছে, এটা এগুলো মাথায় রাখতে, অর্ডারটা আগে লিখে নেবে যে
জিরো অর্ডার রিয়েকশন। আমার জিরো অর্ডার রিয়েকশন হলে আমি কি জানি যে, বা আমি এখানে সি দিয়ে করব, সি সমান সিজি সমান হচ্ছে সিটি মানে কনসেন্ট্রেশন আফটার টাইম টি ইকুয়াল টু সি জিরো মাইনাস হচ্ছে কেটি। এই ফর্মুলা আমরা জানি। তাহলে সেখান থেকে যদি করি, আমার টাইম চেয়েছে, টাইম ইকুয়ালস টু কি দাঁড়াবে, তাহলে হচ্ছে সি জিরো মাইনাস সিটি ডিভাইডেড বাই কে। তো সবই বলা রয়েছে, মান পুট করে দিলেই হয়ে যাবে। দেখো মান যদি আমি পুট করি 0.10 মাইনাস 0.075 ডিভাইডেড বাই কে এর মান কত বলা রয়েছে 0.003। তাহলে সেটা যদি পুট করো এখান থেকে 0.025 ডিভাইডেড বাই 0.003, এখান থেকে ক্যালকুলেশন করলে এটা আনসার হয়ে গেল। তাহলে এত সেকেন্ড আমার সময় লাগে, বুঝে গেল? আচ্ছা আনসার। নেক্সট, উইথ দ্য হেল্প অফ এক্সাম্পল এক্সপ্লেন হোয়াট ইজ মিন বাই সিউডো ফার্স্ট অর্ডার। মানে সিউডো ফার্স্ট অর্ডার রিয়েকশন তোমার কাকে বলে, সিউডো ফার্স্ট অর্ডার রিয়েকশন। আচ্ছা বাংলায় এটাকে বলা হয় ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া কাকে বলে। কি হয় দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেকবার পরীক্ষাতে এসেছে। সিউডো ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে কি হয় যে সলিউশনে অনেক বিক্রিয়ক থাকতে পারে, ঠিক আছে, কিন্তু সলিউশনটা কন্ট্রোল হবে বা সলিউশনে বিক্রিয়ার হারটা কন্ট্রোল হবে বাই একটা মাত্র বিক্রিয়কের কনসেন্ট্রেশন দিয়ে। মানে আমি বলছি যে বিক্রিয়কের এটা যে অনেক বিক্রিয়ক প্রেজেন্ট থাকা সত্ত্বেও বিক্রিয়ার হার শুধুমাত্র একটি বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করে। ধরো কি হয় যে একটা রিয়েকশানে তোমার অনেকগুলো বিক্রিয়ক রয়েছে, কিন্তু বিক্রিয়কের ভিতরে একটা মাত্র কম পরিমাণে রয়েছে। সাপোজ এ প্লাস বি নিয়ে কোনো রিয়েকশান হচ্ছে, বি এর কনসেন্ট্রেশন অনেক বেশি তুলনায় এ, তাহলে সেই ক্ষেত্রে আমরা তখন কি করি যে বিকে আমরা কনস্ট্যান্ট করে দিই। তাহলে শুধুমাত্র কনস্ট্যান্ট হয়ে গেলে তাহলে শুধুমাত্র এর উপর হার নির্ভর করে। আমি তোমাকে উদাহরণ দিয়ে বলি, এর উদাহরণ হচ্ছে যে ছদ্ম প্রথম অর্ডারের রিয়েকশন বা সিউডো ফার্স্ট অর্ডারের উদাহরণ হচ্ছে যে ইথাইল অ্যাসিটেটের আর্দ্র বিশ্লেষণ। ইথাইল অ্যাসিটেটের যে আর্দ্র বিশ্লেষণ কি হয়, ইথাইল অ্যাসিটেট প্লাস জল, এটা কি হয় অ্যাসিড তৈরি করে, আর কি করে C2H5OH তৈরি করে, ইথাইল অ্যালকোহল তৈরি করে। এখানে যে জলের কনসেন্ট্রেশন এত পরিমাণে থাকে, মানে আমি যদি রেট লিখি, যদি রেট আমি রেট করতে হলে কি ইন্টু ইথাইল অ্যাসিড CH3COO2H5 কনসেন্ট্রেশন আর ওয়াটারের কনসেন্ট্রেশন, এর কনসেন্ট্রেশন এতই বেশি থাকে, তাহলে এটাকে আমরা কনস্ট্যান্ট করে নিই। তাহলে এটা কনস্ট্যান্ট হয়ে গেলে আমি এর জায়গায় তখন খালি শুধুমাত্র পুট করি কে, বোঝা গেল, মানে কে ডট, সেটা মিলে এটা কনস্ট্যান্ট হয়ে গেল। তাহলে শুধুমাত্র ডিপেন্ড করছে এই ইথাইল অ্যাসিটেটের
কনসেন্ট্রেশনের উপর। বোঝা গেল? তাহলে এটা একটা আছে সিউডো ফার্স্ট অর্ডারের রিয়েকশন। বোঝা গেল? আচ্ছা, নেক্সট বলেছে ফর এ সার্টেন রিয়েকশন এ লার্জ ফ্র্যাকশন অফ মোল হ্যাজ এনার্জি মোর দেন থ্রেশহোল্ড এনার্জি। আচ্ছা, হ্যাঁ, কোশ্চেনটা মানেটা বুঝে দেখো যে কি বলছে, একটা রিয়েকশনের ক্ষেত্রে অনেক মলিকুল হচ্ছে মানে যে এনার্জিটা সেটা হচ্ছে থ্রেশহোল্ড এনার্জির থেকে অনেক বেশি, ঠিক আছে? তাহলে সেটা যদি থ্রেশহোল্ড এনার্জির থেকে অনেক বেশি হয় তার রিয়েকশনটা ফাস্ট হওয়ার কথা, কিন্তু স্লো। বোঝা গেল? থ্রেশহোল্ড এনার্জি কাকে বলে? তার আগে তোমাদেরকে যে নলেজটা তোমাদের লাগবে সেটা হচ্ছে থ্রেশহোল্ড এনার্জি। থ্রেশহোল্ড এনার্জি আমি আমার ওয়ার্ড শর্ট ভিডিওতে সুন্দরভাবে বলা রয়েছে, তবুও আমি তোমাদের সুবিধার জন্য একটু বলে নিই যে এটা যদি আমার এনার্জি প্রোফাইল রিয়েকশন হয়, সাপোজ একটা আমি এখানে হচ্ছে এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, আর এখানে হচ্ছে রিয়েকশন কোঅর্ডিনেট, ঠিক আছে? এটা যদি এইভাবে যায় তাহলে আমি ফর এক্সোথার্মিক রিয়েকশন, ঠিক আছে, তাহলে এক্সোথার্মিক রিয়েকশন এই ধরনের হয়, ঠিক আছে? এক্সোথার্মিক মানে হিট রিলিজ করছে, মাইনাস করছে। তাহলে এইটা যদি হয় তাহলে এর ক্ষেত্রে এই যে এনার্জিটা এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, ঠিক আছে? তাহলে অ্যাক্টিভেশন এনার্জি এর ক্ষেত্রে দেখো এখান থেকে যদি ধরো এইটা হচ্ছে ফার্স্ট ফরওয়ার্ড রিয়েকশন, এখান থেকে এটা হচ্ছে ব্যাকওয়ার্ড রিয়েকশনের অ্যাক্টিভেশন এনার্জি, আর এইখান থেকে এই যে পার্টটা এইটা হচ্ছে থ্রেশহোল্ড এনার্জি। বুঝে গেল? আমি তোমাদের আরো বুঝিয়ে দিই। তাহলে এইটা হচ্ছে ইয়ে মানে অ্যাক্টিভেশন এনার্জি অফ ফরওয়ার্ড রিয়েকশন, এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি অফ ব্যাকওয়ার্ড রিয়েকশন, আর এটা হচ্ছে থ্রেশহোল্ড এনার্জি। বোঝা গেল? থ্রেশহোল্ড এনার্জিটা বুঝে গেল? তাহলে এইটা হচ্ছে থ্রেশহোল্ড এনার্জি। তাহলে আমার বেশিরভাগ মলিকুলের যদি এখান পর্যন্ত থাকে এনার্জি তাহলে সে ইজিলি প্রোডাক্ট বানাতে পারে। কিন্তু দেখো যে দুটো কন্ডিশনের ওপর একটা রিয়েকশন ডিপেন্ড করে, ঠিক আছে? দুটো কন্ডিশন, একটা রয়েছে থ্রেশহোল্ড এনার্জি, থ্রেশহোল্ড এনার্জি বললাম যে সমান হতে হবে বা বেশি হলে প্রোডাক্ট তাহলে ইজিলি তৈরি করতে পারবে, তাহলে ইকুয়াল আর হচ্ছে মোর যদি হয় তবেই থ্রেশহোল্ড মানে ইজিলি প্রোডাক্ট হয়। তাহলে যেহেতু আমার রিয়েকশনটা স্লো তাহলে এইট কন্ডিশন আমার নিশ্চয়ই ফুলফিল হয়ে যাচ্ছে, মানে এটা তাহলে এ করছে না। তাহলে আরেকটা নেক্সট কন্ডিশনের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে যে প্রপার ওরিয়েন্টেশন মানে একটা বিন্দুতে একটা পয়েন্টে যে মলিকুলগুলোর অ্যারেঞ্জমেন্ট, দুটো মলিকুল, ঠিক আছে, তিনটের বেশি কখনোই হয় না, তিনটে, তাহলে মানে একই বিন্দুতে তাহলে একই বিন্দুতে মলিকুলগুলোর প্রপার ওরিয়েন্টেশন তাহলে দরকার, নির্দিষ্ট অভিমুখে সংঘর্ষ দরকার। সেই সংঘর্ষটা তাহলে নিশ্চয়ই এখানে পসিবল হচ্ছে না, তাহলে তাই জন্য রিয়েকশনটা স্লো হচ্ছে। তাহলে রিয়েকশনটা স্লো হওয়ার পিছনে তাহলে কি যে প্রপার ওরিয়েন্টেশন মানে নির্দিষ্ট অভিমুখে সংঘর্ষ হচ্ছে না। তাহলে তাই 2 নম্বর পয়েন্ট এটা ভ্যালিডিটি ফুলফিল করছে না, তার জন্য স্লো হচ্ছে। বোঝা গেল? তার জন্য রিয়েকশনটা স্লো হচ্ছে। তাহলে বোঝা গেল যে থ্রেশহোল্ড এনার্জি, তাহলে এটা থ্রেশহোল্ড এনার্জি যদি আমার প্রোডাক্ট ফর্ম করতে হয় তাহলে থ্রেশহোল্ড এনার্জিকে পেরিয়ে করতে হবে, অথবা এর থেকে বেশি হলে ইজিলি চলে আসবে প্রোডাক্টে। কিন্তু তাহলে সেটা তো আমার রিয়েকশন কন্ডিশনে বলে দেওয়া আছে থ্রেশহোল্ড এনার্জি মোরই আছে অনেক মলিকুলে, বেশিরভাগ মলিকুলে, কিন্তু প্রপার ওরিয়েন্টেশন নেই বলে প্রপার সংঘর্ষ হচ্ছে না, কলিশন হচ্ছে না, তার জন্য আমরা হচ্ছে মলিকুল রিয়েকশনটাকে আমরা স্লো পাচ্ছি। বোঝা গেল? নেক্সট কি বলেছে, দ্য ফলোয়িং ডাটা আর কি হচ্ছে
ডিউরিং দ্য ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, তাহলে রিঅ্যাকশনটা আমার কি রয়েছে ফার্স্ট অর্ডার। আচ্ছা, এবার কি বলেছে এই রিঅ্যাকশনটা আমার বলা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলা রয়েছে আর প্রেসার বলা রয়েছে। আমি রিঅ্যাকশনটা একবার লিখে আমি এখানেই বলে দিই যে ধরো যে টি টাইম ইকুয়ালস টু 0 টাইমে, তাহলে রিঅ্যাকশনটা যদি লিখে নিই H2 থেকে কি হচ্ছে 2 ইন্টু O4 আর হচ্ছে O2। ধরো যে আমার টি ইকুয়ালস টু 0, টি ইকুয়ালস টু 0, তাহলে টোটাল প্রেসার তো বলা রয়েছে, কত বলা আছে টি ইকুয়ালস টু 0তে টোটাল প্রেসার এটা, মানে পি ইনিশিয়ালি হচ্ছে টোটাল প্রেসার এটা। এবার ধরো যে টি ইকুয়ালস টু 100, সাপোজ এটা এক্স হলো, ঠিক আছে, অক্সিজেনটা এক্স হলো, তাহলে এটা 2x হলো আর এটাও 2x হলো, মানে তাহলে এর প্রেসার উৎপন্ন হচ্ছে, আর এটা আগের যেটা ছিল মানে 0.5 সেটা থেকে তাহলে মাইনাস হয়ে গেল, ঠিক আছে। আমি টি ইকুয়ালস টু 0 তো এগুলো সব 0, এগুলো একটাও তৈরি হয়নি, শুধুমাত্র যে টোটাল প্রেসার বলা রয়েছে শুধুমাত্র এটা ছিল 0.5 অ্যাটমসফিয়ার ছিল। এবার দেখো আফটার এত মিনিট পর 100 মিনিট পর 100 সেকেন্ড পর 100 সেকেন্ড পর ধরো আমার সে অক্সিজেনটা একটা তৈরি হয়েছে, তাহলে এটা দুটো তৈরি হয়েছে, আর এটাও এখান থেকে কমে গেছে দুটো মলিকুল, তাহলে এখান থেকে ভেঙে গেছে নিশ্চয়ই, তাহলে তাহলে যেটা ছিল তার থেকে এটা কমে গেছে, তাহলে টোটাল প্রেসার তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে টোটাল প্রেসার কত বলা আছে টোটাল প্রেসার, তাহলে ফ্রি টোটাল কত দাঁড়াবে 0.5 মাইনাস 2x প্লাস 2x আর প্লাস এক্স অক্সিজেনের এক্স, তাহলে এটা কেটে গেল, তাহলে এটা দাঁড়ালো 0.5 প্লাস এক্স। এখন দেখো যে আমার বলা রয়েছে টোটাল প্রেসার এটা আফটার 100 সেকেন্ড পর, তাহলে এখানে তাহলে এটা মানেই হচ্ছে 0.5 প্লাস এক্স, আর তাহলে এক্স সমান আমি পেয়ে গেলাম মাইনাস হয়ে যাবে তাহলে 0.012, তাহলে আমি এক্স পেয়ে গেলাম, ঠিক আছে। এবার ধরো আমাকে কি ক্যালকুলেশন করতে বলেছে, ক্যালকুলেট দ্য রেট। এবার দেখো আমি যদি এইখানে এটা একটু ক্যালকুলেশন করে নিও, এটা তোমার থাকবে 2 into 5, ঠিক আছে, এ ছিল মিস্টেক ছিল, তাহলে এটা যে তাহলে আমি 0.5 পেয়ে গেলাম। এবার দেখো আমার রেট সমান আমার যেটা থাকে রেট সমান হবে 2.303 ফার্স্ট অর্ডার বলা যেটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, তাহলে রেট সমান তাহলে যেমন কি কাজ রেট কনস্ট্যান্ট, তাহলে কে সমান এটা রেটটা, আর ফার্স্ট অর্ডার এর জন্য কি কে টি, তাহলে টি ইকুয়ালস টু 2.303 ডিভাইডেড বাই কে ক্যালকুলেট করতে রেট কে ইকুয়াল টি ইন্টু লগ পিআই মানে ইনিস পিআই ডিভাইডেড বাই পিআই মাইনাস এক্স, পিআই মাইনাস পিটি অ্যাকচুয়ালি, তাহলে সেটা ইকুয়ালস 2.303 ডিভাইডেড বাই টি আর 100 আর ইন্টু লগ পিআই এর ভ্যালু কত দেওয়া রয়েছে, পিআই এর ভ্যালু ইনিশিয়াল ভ্যালু 0.5 ডিভাইডেড বাই এখন কত রয়েছে, তাহলে 0.5 মাইনাস হচ্ছে এক্স, কত দাঁড়ালো আমার 0.012,
তাহলে এখান থেকে ক্যালকুলেট করবো 2.303 ডিভাইডেড বাই 100 ইন্টু লগ 0.5 ডিভাইডেড বাই 0.476, এটা হচ্ছে আমাদের আনসার। বুঝলেন, এটা হচ্ছে px মানে x এটার ভ্যালু, ঠিক আছে। তাহলে বোঝা গেল যে আমি কেন এটা এইভাবে করলাম, যে আমার পিআই টোটাল প্রেসার কত ছিল আর হচ্ছে ডিভাইডেড বাই আমার কি পরিমাণ কমে গেছে ইন্টু 2x হবে, এটা পার্শিয়াল প্রেসার 0.5 মাইনাস 2x। এটা আমি একটু ভালো করে ক্লিয়ার করে লিখে দিই তোমাদের ফর্মুলাটা। ফর্মুলাটা ভালো করে লিখে দিই, পিআই মাইনাস পার্শিয়াল প্রেসার যেটা কি থাকবে পিআই মাইনাস 2x, এটাই ক্যালকুলেশন করবে, যা আসবে ইন্টু 2 হবে এখানে, যা আসবে সেটাই বুঝে গেল। নেক্সট, আচ্ছা এটা বলছে 3a প্লাস 2b প্লাস c থেকে e প্লাস d তৈরি হয়েছে, a b c এর ক্রম বলা আছে 2 ও এটা ও 0, তাহলে বিক্রিয়ার অন্তঃকালীন হার, আচ্ছা আর বিক্রিয়কটির গাঢ়ত্ব দ্বিগুণ করলে, বিক্রিয়কের গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়া করলে হারের কি পরিবর্তন হবে, বিক্রিয়াটির বিক্রিয়কগুলির হার যদি গাঢ়ত্ব দ্বিগুণ করে তাহলে কি পরিবর্তন। আচ্ছা ভেরি গুড কোশ্চেন। তাহলে এই রিঅ্যাকশনটা অনুযায়ী রেট সমান হচ্ছে কে ইন্টু, আচ্ছা এখান থেকে আমি তো ক্রম জানি না, এটা আমি তাহলে বি টু দি পাওয়ার ওয়াই আর হচ্ছে সি টু দি পাওয়ার জেড যদি ধরি, তাহলে এখানে আমাদের বলা রয়েছে এর ক্রম বলা রয়েছে 2, বি এর বলা রয়েছে 1 আর সি এর হচ্ছে 0, মানে সি এর উপর ডিপেন্ড করে না। এবার কি বলা আছে, এটা হচ্ছে R1, এবার R2 ক্ষেত্রে বলা রয়েছে কে ইন্টু, সব ডবল করে দিয়েছে, বিক্রিয়কগুলির গাঢ়ত্ব ডবল করে দিয়েছে, তাহলে এক্ষেত্রে তাহলে তোমার কি হয়ে যাচ্ছে 2b, এখন 2 আর 1 তাহলে হিসেব করে তাহলে কি দাঁড়ালো দেখো, যে 2 টু দি পাওয়ার 2 আর a টু দি পাওয়ার 2 আর হচ্ছে b টু দি পাওয়ার 1 ইন্টু 2, মানে 8 ইন্টু কে ইন্টু স্কোয়ার ইন্টু বি, এটা মানে কি হচ্ছে আর, এটা মানে কি হচ্ছে R1, দেখো R1 মানে ভ্যালু এটা, এর মধ্যে তো 1, তাহলে 8 ইন্টু R1, তাহলে R2 সমান 8 ইন্টু R1, তাহলে বুঝছো 8 গুণ হয়ে যাবে, তাহলে বিক্রিয়ার হার তাহলে কি হবে 8 গুণ হয়ে যাবে, আগের যে ইনিশিয়ালটা দেবে তার 8 গুণ হয়ে যাবে, এটাই হচ্ছে আনসার, ঠিক আছে। আর কি বলেছে, হ্যাঁ বিক্রিয়ার হারে কি পরিবর্তন, তাহলে 8 গুণ হয়ে যাবে, এটাই আনসার। আচ্ছা অন্তর্কালীন হার তাহলে পেয়ে গেল এটা, এটা একটা আনসার। আর এটা নেক্সট বলেছে যে একটি শূন্যক্রমের বিক্রিয়ার বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের মান এটা বলা রয়েছে, ওকে A0 এর মান, বিক্রিয়ার অর্ধায়ু S বলা রয়েছে, হার ধ্রুবকের মান কি হবে, শূন্যক্রমিক বিক্রিয়া। তাহলে আমরা যেটা জানি যে এর ফর্মুলা, এটা ফার্স্ট আমরা লিখবো যে জিরো অর্ডার রিঅ্যাকশন, জিরো অর্ডার রিঅ্যাকশন, তার এর ক্ষেত্রে টি হাফ এর কি ফর্মুলা, টি হাফ ইকুয়ালস টু যে A0 বা C0 ইকুয়ালস টু তোমার হচ্ছে C0/2k, তাহলে তোমার দেখো সবই বলা রয়েছে, আমার কে বের করতে হবে, কে C0 বলা রয়েছে 1.386 ডিভাইডেড বাই টি হাফ 2 ইন্টু ডি হাফ 20, বাস এটা আনসার, ক্যালকুলেশন করবে যে আনসার আসবে এটি, হয়ে গেল। নেক্সট
আচ্ছা, প্রথম ক্রমের বিক্রিয়ার হারের সূত্র অনুসারে আম্লিক মাধ্যমে সুক্রোজ বিয়োজিত হয়ে গ্লুকোজ ও ফ্রুক্টোজ। ওকে, বিক্রিয়াটিতে টি হাফ বলা রয়েছে, তাহলে 8 ঘন্টা পর সুক্রোজের নমুনায় কত অংশ পড়ে থাকে? খুব ভালো কোশ্চেন। এবার দেখো, আম্লিক মাধ্যমে সুক্রোজের প্রথম ক্রমের বিক্রিয়া, এটাই আমি লিখছিলাম যে বিক্রিয়াটা আছে প্রথম ক্রম, মানে হচ্ছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন যদি হয়, তাহলে আমরা যেটা জানি যে কে সমান, তাহলে কে আমাকে বের করে নিতে হবে 0.693 ডিভাইডেড বাই টি হাফ। তাহলে যদি 0.693 টি হাফ যদি আমি দিই, তাহলে 3 ঘন্টা, এটা একটা বের। আচ্ছা, তাহলে আমি কি বের করলাম কেন, কি কাজে লাগবে? আমাকে যেহেতু 8 ঘন্টা পর রিঅ্যাকশন এটা জানতে চাই বলেছে, তাহলে এর ফর্মুলা ln a ইকুয়ালস টু ln a0 মাইনাস কেটি। তাহলে সেটা যদি হয় ln, তাহলে a বাই a0 সমান হচ্ছে মাইনাস কেটি, বা যদি a বাই a0 সমান হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস কেটি, তাহলে e সমান হচ্ছে a0 e টু দি পাওয়ার, কে এর মান বলা রয়েছে, কে এর মান তুমি এখান থেকে পেবে 0.693 ডিভাইড বাই 3 আর ইন্টু 8 ঘন্টা বলা রয়েছে। তাহলে এখান থেকে তুমি কত ভগ্নাংশ পড়ে, তাহলে এই ভগ্নাংশ করলে এটা এ করবে, এই ভ্যালুটা যত হবে তত ভগ্নাংশ পড়ে থাকবে। বোঝা গেল? এটাই তো টি সময় পরে এই পরিমাণটা পড়ে থাকে, তাহলে এটাই হচ্ছে আনসার। তাহলে এই যে ভগ্নাংশ এটাই হবে আনসার। নেক্সট বলছে এ এর সাথে বি এর বিক্রিয়া হলো, বি এর গাঢ়ত্বকে দ্বিগুণ করা হলো। সরি, কি বলছে, এ এর সাথে বি এর বিক্রিয়া, বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করা হলো, বিক্রিয়ার হার প্রারম্ভিক বিক্রিয়ার হারের 1/4 গুণ হয়। অর্থাৎ বি এর গাঢ়ত্বের সাপেক্ষে ক্রম নির্ণয় করতে। খুব ভালো কোশ্চেন বললাম। তাহলে এর সাথে বি হলে, তাহলে প্রথম ক্ষেত্রে যদি আমি ধরি R1, তাহলে প্রথম ক্ষেত্রে তাহলে কে ইন্টু এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই। আর টুর ক্ষেত্রে বলা আছে কে ইন্টু বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করেছে। দ্বিতীয় ক্ষেত্রে R2 মানে হচ্ছে কি, যে হারের 1/4 গুণ হয়ে গেছে, তাহলে 1/4 ইন্টু R1, তাহলে R2 সমান অ্যাকচুয়ালি কি হবে, কে ইন্টু, আবার বলা রয়েছে এটা মানে হচ্ছে যে এটা একটা কন্ডিশন, এখানে এটা এ করে দিই, হ্যাঁ এটা একটা কন্ডিশন। আবার আরও আমি কি করতে পারি, R2 সমান আমি কি জানি, কে ইন্টু এ স্কোয়ার, বি এর কনসেন্ট্রেশনকে দ্বিগুণ করেছে তখন, তাহলে 2 স্কোয়ার, কেন বলি স্কোয়ার না, এক্স, তাহলে ডবল করেছে, ওয়াই হলো। এটা যদি আমি ভালো করে একটু ভেঙে লিখি, এটা এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই ইন্টু 2 টু দি পাওয়ার ওয়াই। তাহলে এবার দেখো, তুমি যদি এই সমীকরণে পুট করো যে কে ইন্টু এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই ইন্টু 2 টু দি পাওয়ার ওয়াই, আর ইকুয়ালস টু কি হচ্ছে, এটা কে ইন্টু 1/4 ইন্টু 1/4 ইন্টু R1, তাহলে R1 এটা এক্স বি টু দি পাওয়ার ওয়াই, এটা 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 কেটে গেল, তাহলে 2 টু দি পাওয়ার ওয়াই সমান পড়ে থাকলো 1/4কে আমি 2 টু দি পাওয়ার -2, তাহলে ওয়াই সমান হচ্ছে -2।
তাহলে বি এর সাপেক্ষে ক্রম আমাকে করতে বলেছে, তাহলে বি এর সাপেক্ষে হচ্ছে -2, তাহলে এটাই হবে। বুঝলো, বি এর সাপেক্ষে তাহলে ক্রম হলো -2। আচ্ছা নেক্সট কাজে প্রমাণ করো শূন্যক্রমের বিক্রিয়ার অর্ধায়ুক জীবনকাল প্রারম্ভিক গাঢ়ত্বের সমানুপাতিক। তাহলে এটা যদি হয়, তাহলে এটা যদি তোমার প্রমাণ করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা শূন্যক্রমের বিক্রিয়ার তাহলে জিরো অর্ডার রিয়েকশন ফার্স্ট লিখে নেব। আর আমরা কি জানি যে সিটি সমান C0 মাইনাস কেটি। এবার বলছে অর্ধায়ু যদি হয় তাহলে আমার কনসেন্ট্রেশনটা কি সিটি ইকুয়ালস টু C0/T আর টি ইকুয়ালস টু টি হাফ। সেটাই যদি হয় C0 মাইনাস 2 পুট করি, C0 মাইনাস কে, তাহলে টি হাফ। তাহলে এটা যদি আমি ঠিক করে সলিউশন করি কে ইন্টু টি হাফ যদি লিখে নিয়ে আসি, তাহলে এখানে থাকবে C0/2 और কে সমান হয়ে যাবে C0/2 টি হাফ। টি হাফ ইকুয়ালস টু তাহলে কি থাকছে C0/2। তাহলে এখান থেকে কি বোঝা গেল, টি হাফ প্রপোর্শনাল টু C0। তাহলে বোঝা গেল যে অর্ধায়ু জীবনকাল তাই ইনিশিয়াল কনসেন্ট্রেশন মানে প্রারম্ভিক কনসেন্ট্রেশনের সমানুপাতিক। আচ্ছা নেক্সট ভগ্নাংশ ক্রমের বিক্রিয়ার উদাহরণ। ভগ্নাংশ ক্রমের বিক্রিয়ার উদাহরণ আর কিছুই না, সিম্পল যে মানে বিক্রিয়ার যে রেটটা, যে ক্রমটা হবে, বিক্রিয়ার যে ক্রম সেটা হচ্ছে ক্রমটা হচ্ছে ভগ্নাংশ, ফ্র্যাকশনাল এর ভগ্নাংশ। এর উদাহরণ হচ্ছে যে অ্যাসিটালডিহাইডের পাইরোলিসিস মানে তাপীয় বিয়োজন। অ্যাসিটালডিহাইড তার পাইরোলিসিস কি হবে ইন্টু না কার্বন। পাইরোলিসিস যদি তাপীয় বিয়োজন করা হয় তাহলে এটা হচ্ছে এর উদাহরণ। বুঝা গেল? মানে এর রেটটা হয় কে ইন্টু একটাই সিএইচ এর উপর, সেটা হচ্ছে 3/2। ঠিক আছে, ওকে। এটা তাহলে ফ্র্যাকশন হবে, এটা ফ্র্যাকশন, তাহলে ক্রমটা ফ্র্যাকশন, তাহলে ক্রম ফ্র্যাকশন। এটা কি বলেছে, অ্যামোনিয়া কি বলছে, নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে কি হচ্ছে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, যাতে অ্যামোনিয়ার উৎপাদন হার বরাবর রয়েছে। তাহলে হলে H2 এর অন্তর্নিহিত H2 হাইড্রোজেন গ্যাসের অন্তর্নিহিত হার কত। তো খুবই একদম বেসিক একটা কোশ্চেন দেওয়া রয়েছে। তাহলে এর ক্ষেত্রে আমি যদি রেট লিখি, রেট মানে হার সমান হবে কি হবে, এগুলো আমি কি করবো, তাহলে মাইনাস হবে মাইনাস ডি ইন্টু ডিভাইডেড বাই টি। আবার এখানে 3 রয়েছে, কোফিসিয়েন্ট ভাগ হয় সবসময়, তাহলে কোফিসিয়েন্ট ভাগে ডি টু বাই ডিটি। আর এক্ষেত্রে যেহেতু বিক্রিয়কের ক্ষেত্রে পজিটিভ হয় DNH3 বাই ডিটি। তাহলে এটা যদি হয়, এবার আমার গিভেন কি রয়েছে দেখো, আমাকে কি বলেছে অ্যামোনিয়ার উৎপাদন হার, এটা বলা রয়েছে, মানে এই পার্টটা বলা রয়েছে। উৎপাদন হার যখন বলবে, তাহলে আমি দেখি NH3 এর উৎপাদন হার যদি আমি জানতে চাই, সেটা হবে কোফিসিয়েন্ট বাদ দিয়ে হয় উৎপাদন হার। এটা মনে রাখবে, এটা এখানে এই জিনিসটাই দেখার থাকে যে কোফিসিয়েন্ট বাদ দিয়ে আমার উৎপাদন হয়, সেটা হচ্ছে 9.6 ইন্টু 10⁻³ তাহলে রেট তাহলে কি দাঁড়াচ্ছে, রেট সমান তাহলে আমার দাঁড়াচ্ছে, যদি আমি তাহলে হাফ দিয়ে গুণ করতে হবে, হাফ ইন্টু তাহলে এই পার্টটা ইন্টু 9.6 ইন্টু 10⁻³ আর এটা সমান রেট সমান, আমি তো বলে দিয়েছি রেট সমান কি হচ্ছে এটা মাইনাস
H2 ডিভাইডেড বাই ডিটি। তাহলে এইটা যদি আমি ইকুয়াল করি তাহলে আমি কি তিনটাকে ওদিকে নিয়ে চলে যাই আমার, তাহলে কি মাইনাস DH2 DH2 বাই ডিটি সমান আছে যে 3/2 ইন্টু 9.6 ইন্টু 10⁻³ তাহলে এটাই কি, তাহলে এটার মানে কি হচ্ছে দেখো, এই যে পার্টটা এই মাইনাসটাকে নিয়ে এই যে পার্টটা কোফিসিয়েন্ট বাদ দিয়ে এটা হচ্ছে হাইড্রোজেনের অন্তর্নিহিত হওয়ার হার, মানে ডিসঅ্যাপিয়ারের হার, তাহলে সেটাই আমার হয়ে যাচ্ছে এটা। তাহলে এটাই হচ্ছে আমার আনসার। এটা তোমরা সলিউশন করলে এটাই আনসার, বুঝে গেল? নেক্সট, আচ্ছা কোন বিক্রিয়ার হার সবচেয়ে বেশি হবে, কোন বিক্রিয়ার হার সবচেয়ে বেশি হবে? তো সিম্পল, ভেরি ইজি, যে কোনো রিঅ্যাকশন যদি 500টা রিঅ্যাকশন নিই তাহলে তার ক্ষেত্রে রেট সমান হয় K ইন্টু A⁴ এক্স, আমি ধরলাম এক্স হয় বা বি হলে, তাহলে আমি কি বলতে পারি যে রেট প্রপোর্শনাল টু আমার কে, তাহলে কে যত বেশি তার বিক্রিয়া, তাহলে বিক্রিয়ার হারের রেঞ্জ হচ্ছে বিক্রিয়ার হারের, তাহলে অর্ডারটা কি দাঁড়াবে যা যত কে, তাহলে কে ইকুয়ালস টু 10 গ্রেটার দেন কে ইকুয়ালস টু 1 গ্রেটার দেন কে ইকুয়ালস টু 10⁻⁻10, বুঝা গেল? আচ্ছা নেক্সট, আচ্ছা কি বলেছে, একটি বিক্রিয়ার ক্রম দুই বিক্রিয়কের একক এটা, ঠিক আছে, সেকেন্ড, তাহলে ওয়াই এর মান বের করতে বলেছে সেকেন্ড অর্ডার, তাহলে এটার মানে হচ্ছে -y। আমি যদি এখানে করি যে মোল -1 আর এল ওয়াই, এর ক্ষেত্রে মানে কি যে এম টু দি পাওয়ার, মানে মোল যদি আমি কনস্ট্যান্ট আছে সেটা টু দি পাওয়ার -y রেজ টু দি পাওয়ার -1, আর আমি ফর্মুলা অনুযায়ী কি জানি এম টু দি পাওয়ার 1 - পি হচ্ছে অর্ডার সেকেন্ড ইনভার্স, এটা ইউনিট হয় আমার কে এর ধ্রুবকের, মানে এই যে ধ্রুবকের একক, তাহলে এটা হয়, তাহলে 1 - পি সমান আমি কি করতে পারি, এটা -y লিখতে পারি। আর এক্ষেত্রে দেখো পি আমাকে বলে দিয়েছে 2, তাহলে পি যদি 2 হয় তাহলে 1 - 2 অর্ডার, এটা পিটা অর্ডার, তাহলে -y, তাহলে y সমান হয়ে যাচ্ছে 1, তাহলে এটা ফার্স্ট অর্ডারের রিঅ্যাকশন, বুঝা গেল? নেক্সট কি বলেছে দেখো, যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা একটি প্রথম ক্রমিক বিক্রিয়া 30% সম্পূর্ণ হতে সময় লাগে 10 মিনিট। ওকে, তাহলে একই তাপমাত্রা 70 ডিগ্রি কমপ্লিট হতে কত সময়? তাহলে ভেরি ইজি কোশ্চেন। তাহলে সেটা যদি করতে হয় তাহলে দেখো, তাহলে আমাকে আগে ফর্মুলা পুট করে নিতে হবে। 30% বলেছি, তাহলে 30% ফর্মুলা হচ্ছে কে ইন্টু ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, প্রথমত ফার্স্ট অর্ডার এই বলে দেওয়া আছে প্রথম অর্ডারের রিঅ্যাকশন, তাহলে কে সমান 2.303 ডিভাইড বাই টি, টি কত বলা আছে এখানে 10 মিনিট সময় লেগেছে, এটা 10 মিনিট সময় লেগেছে, 10 ইন্টু লগ এ, আমি যদি 100 নিই 100 মাইনাস এক্স, মানে যত 30% কমপ্লিট হয়েছিল ইকুয়ালস টু 2.303 ডিভাইড বাই 100 ইন্টু লগ এর বাই 17, কেটে গেল 2.303 বাই 100 ইন্টু লগ 10 বাই, এটা কে বেরিয়ে গেল তাহলে আমার এখান থেকে, তা 70% কমপ্লিশনের জন্য আমাকে ক্যালকুলেট করতে বলেছে, তাহলে 70% কমপ্লিট করার জন্য এখন টি ক্যালকুলেট করতে হবে আমাকে, তাহলে টি সমান হচ্ছে 2.303, এখানে কেটা চলে আসবে এখন ইন্টু লগ এ বাই এ মাইনাস এক্স, আগের ফর্মুলা এখানে কে এবার জানা হয়ে গেছে 2.303 ডিভাইডেড বাই ওই ভ্যালুটাই 3 ডিভাইড বাই 100 ইন্টু লগ 10/7, আর এখানে লগ 100/30 হবে, এখানে এটা কেটে যাবে 2.303 এটা কেটে যাবে, আর
আমি একবারে পুরোই লিখছি, 10 into log 10/7 into log 10/3, এটা ক্যালকুলেশন করবে, যা আনসার আসবে ওটাই হবে, টাইম এত সেকেন্ড হবে, বুঝলি না? এত মিনিটে রয়েছে, তাহলে এটা হচ্ছে আনসার। নেক্সট ছদ্মবিজ্ঞা তো বললাম, সিউডো ফার্স্ট অর্ডার, সুতরাং ওখান থেকে দেখে নিও। আচ্ছা, দ্বিতীয় ক্রমে বিক্রিয়ার হার ধ্রুবকের একক লেখ। দ্বিতীয় ক্রম, তাহলে p = 2, হার ধ্রুবক, তাহলে k এর ইউনিট, m যদি কনসেন্ট্রেশন 1 - p সেকেন্ড ইনভার্স, তাহলে কনসেন্ট্রেশন 2 বলা রয়েছে, তাহলে -1, এটাই হচ্ছে একক। ওকে, নেক্সট। আচ্ছা, এখানে কি বলেছে দেখো, রাসায়নিক বিক্রিয়ার আণবিকতা বা তার 3 বা 3-এর বেশি হয় না। খুব ইম্পর্টেন্ট, তোমাদের অলরেডি বলে দিয়েছি যে রাসায়নিক বিক্রিয়া কি হচ্ছে, একটা রাসায়নিক বিক্রিয়া দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? আচ্ছা, আমি দুটো, একটা থ্রেশহোল্ড ভ্যালু আর একটা হচ্ছে ওরিয়েন্টেশন। তাহলে রাসায়নিক বিক্রিয়া দুটো কন্ডিশনের উপর নির্ভরশীল, একটা হচ্ছে থ্রেশহোল্ড ভ্যালু, থ্রেশহোল্ড এনার্জি ভ্যালু, থ্রেশহোল্ড এনার্জি, আরেকটা হচ্ছে প্রপার ওরিয়েন্টেশন, মানে নির্দিষ্ট অভিমুখে ওরিয়েন্টেশন করতে হবে। এখন রাসায়নিক বিক্রিয়ার আণবিকতা কাকে বলে? আণবিকতা হলো যে একটি নির্দিষ্ট বিন্দুতে কতগুলি অণু সংঘর্ষ করে প্রোডাক্ট তৈরি করে, তাকে আমরা আণবিকতা বলি। এবার দেখো, থ্রেশহোল্ড ভ্যালু তো আমি এখানে আসি না, প্রপার ওরিয়েন্টেশনটা মেন, ঠিক আছে? থ্রেশহোল্ড ভ্যালু 4 বা 5, 6 মলিকুলের 6, 7 সমস্ত যত একটা রিঅ্যাকশানে যত মলিকুল আছে সবগুলো থ্রেশহোল্ড ভ্যালু বেশি হতে পারে, বেশি বা তার সমান হতে পারে, ঠিক আছে? তাহলে কি রিঅ্যাকশানটা পসিবল হয়ে যাবে। কিন্তু প্রপার ওরিয়েন্টেশন, এটা একটা বিন্দুতে প্রপার ওরিয়েন্টেশন 1 হতে পারে, দুটো মলিকুল একসাথে প্রপারলি অ্যারেঞ্জ হতে পারে, কিন্তু 3ও হয় স্পেশাল কেসে, কিন্তু 3-এর বেশি হওয়া, 3 বা 3-এর বেশি হওয়া খুব অসম্ভব। এবার প্রপার ওরিয়েন্টেশন মানে নির্দিষ্ট অভিমুখে সংঘর্ষ 3টে মলিকুলের ক্ষেত্রে অসম্ভব, তাই মানে আণবিকতা 3 বা 3-এর বেশি হয় না। বোঝা গেল? তার কারণ কি, এটা নির্দিষ্ট অভিমুখে মানে সংঘর্ষ হওয়া, একটা নির্দিষ্ট বিন্দুতে নির্দিষ্ট অভিমুখে সংঘর্ষ হওয়া, এটা অসম্ভব ব্যাপার, যার জন্যই আণবিকতা 3 বা 3-এর বেশি হয় না। সরি, বোঝা গেল? আমি যেটা বলছি সেটা সুন্দর করে বারবার শুনে বুঝিয়ে লিখে নিই। আচ্ছা, নেক্সট একটা কোশ্চেন, যে 27°C উষ্ণতা থেকে 10°T মানে 37 ডিগ্রি করা হলো। ওকে, তাহলে A+B রিঅ্যাকশন করে, আচ্ছা, হার ধ্রুবক 10 গুণ বাড়ে, না হার ধ্রুবক যেটা k এর মান, k 10 গুণ বাড়ে, তাহলে k1 যেটা ছিল সেটা হচ্ছে 10k1 হয়ে গেছে, k2 এখন k2 হচ্ছে 10k2 হয়ে গেছে। আচ্ছা, এর ক্ষেত্রে টেম্পারেচারটা 300 মানে 27°K, এর ক্ষেত্রে টেম্পারেচারটা হচ্ছে 310K। ওকে, এবার আমাকে কি বলেছে, সক্রিয়করণ মানে অ্যাক্টিভেশন এনার্জি, তাহলে আরএনএ আসি ইকুয়েশন কি বলছে,
আরহেনিয়াস ইকুয়েশন বলছে যে লগ k2 বাই k1 সমান a বাই r 1 বাই t1 মাইনাস 1 বাই t2 1 বাই t2। তাহলে সেটা যদি পুট করা হয়, লগ k2 বলেছে 10 গুণ হয়ে গেছে, 10 k1 হয়ে গেছে, আর k1 রয়েছে। এ বাই আর এর ভ্যালু কি রয়েছে, আর এর ভ্যালু আমি এখানে তাহলে এলভিনেই নেব, তাহলে 8.314 জুলে নিলাম, আর এখানে 300 t1, আর এটা আছে 310। ক্যালকুলেশন করো, তাহলে সমান আসছে তোমার, আর লগ এখানে এটাতে কেটে যাবে 10 ইন্টু 8.314, আর হচ্ছে এখান থেকে এটা 310 ডিভাইড বাই 10। এটা ক্যালকুলেশন করে নেবেন, এটা যেটা আসবে এটাই হবে আনসার। বুঝা গেল? তাহলে এইভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি অ্যাকুরেট হয়ে যায়। তাহলে বোঝা গেল? তাহলে এই হলো, আরও রয়েছে, আরও তোমার অনেক কোশ্চেন রয়েছে, কিন্তু সব হচ্ছে বেশিরভাগটাই রিপিট কোশ্চেন। আশা করি এই 27টা কোশ্চেন করলে এখান থেকে পরীক্ষায় কমন পেয়ে যাবে, বা টাইপ কমন পেয়ে যাবে, সমস্যা হবে না। আর যদি বুঝতে যেখানে অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে আমাকে তোমরা অবশ্যই কি করবে, কমেন্ট করবে, কমেন্ট মি। আর কি আছে, থ্যাংক ইউ, ভালো থাকো, বেস্ট লাক।